তো এখানটাতে শুরুতে দেখতে পাচ্ছিস তো কি কি কথা আছে, তার মধ্যে অনেকটাই তোদের পড়া আছে তো ক্লাস 11-12 যখন পড়েছিস। এখানেতে শুরুতে কথা কি আছে দেখ তো, প্রবলেম ইনক্লুডিং কনস্ট্যান্টস এন্ড ফ্রিকশন। তারপরেতে কি আছে দেখ, বেসিক আইডিয়া অফ ভেক্টর ক্যালকুলাস এন্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল। দেখতে পেয়েছিস? তাহলে তোকে প্রথমেতে সামান্য ভেক্টর ক্যালকুলাস করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিলেটেড যা যা কাজ আছে করতে হবে, পোটেনশিয়াল এনার্জি ফাংশন রিলেটেড কিছু কথা বলতে হবে। এর মধ্যে এখান থেকে তুই যে কথাটাই বলিস দেখ, এই তোর এতখানি অব্দি তোদের পুরোটাই পড়া আছে। একবার দেখ চিনতে পারছিস কিনা, চিনতে পারছিস রে? দেখ এই কনস্ট্যান্টস মানে এখানে বেসিক প্রবলেম ইনক্লুডিং কনস্ট্যান্ট মানে এগুলো ওই যে সেই তোরা ক্লাস 11 এতে পুলি রিলেটেড অঙ্কগুলো করছিস না, সেগুলো হচ্ছে বেসিক প্রবলেম ইনক্লুডিং কনস্ট্যান্টস। ফ্রিকশন বলতে নিশ্চয়ই বুঝতে পারছিস, তার তো অঙ্ক তোদের ডবল। হ্যাঁ, তারপরে তো আস্তে করে দেখতে পাচ্ছিস কি আছে দেখো, বেসিক আইডিয়া অফ ভেক্টর ক্যালকুলাস এন্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল। তো ভেক্টর তো তোরা পড়েইছিস, এবং সেখান থেকে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো তোরা পড়েছিস। এখন দেখবি যে এর মধ্যে যেগুলো যেগুলো পড়েছিস, তার মধ্যে আমাদের এখন বিটেক এর সিলেবাস অনুযায়ী কোনগুলো কোনগুলো পড়তে হবে আরো একটুখানি একটুখানি ঝালিয়ে নে। তাহলে ওই যে সিলেবাসটা আছে, সিলেবাসটার মধ্যে ওটা কোনটা ছিল দেখ, ইউনিট 1 ছিল। হ্যাঁ, ইউনিট 1 থেকে স্টার্ট করবি। আর তোদের কলেজ স্টার্ট হয়েছে না এখনো, না কলেজ স্টার্ট হয়নি? ওকে ওকে। হ্যাঁ সে তো ঠিক আছে, মোটামুটি ওই ক্লাস ওই এই সেমিস্টারটায় সেরকম ক্লাস হয় না জানিস তো, তার কারণ বলতো 2 সেপ্টেম্বরে ক্লাস স্টার্ট হলো। তারপরেতেই ওই 15-20 দিন পরেই মোটামুটি পুজোর ছুটির ব্যাপারটা চলে আসছে। তারপরে তো পুজো পুজো করতে করতেই তো সেই চন্দননগর শ্রীরামপুর ওই সেই জগদ্ধাত্রী পুজো করতে করতেই তো নভেম্বর কেটে গেল, ডিসেম্বরের শেষে তো পরীক্ষা হয়ে যায়। সেই জন্য ফার্স্ট সেমিস্টারটা একটু চাপ হয়, বাকি সেরকম আর অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা যাই হোক চল, ধর তোদের ওই ইউনিট 1টা থেকে স্টার্ট করা যাচ্ছে। ইউনিট 1 এর ক্ষেত্রে শুরুতে দেখতে কি না, ওই মেকানিক্স এর যে পোর্শনটা আছে সেটাকেই আমরা একটুখানি দেখবো। স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? এর মধ্যে প্রথমে তো এই যে পুলি রিলেটেড অঙ্কগুলো আছে সেগুলো তো করবো, তার আগে ওই যে ভেক্টর ক্যালকুলাস গুলো যে পার্টটা আছে ওটা একটুখানি দেখে নে, তারপরে তো পুলি রিলেটেড অঙ্কগুলো। আমি ভেক্টর দেখে নে বলতে এমন বলবো না যে তুই একদম সেই ছোটবেলায় যেসব ভেক্টর পড়েছিস সেগুলো আমি পড়াবো, সেগুলো এখন দরকার পড়বে সেরকম কিছু। প্রথম কথা আসছে কি দেখতো, না যদি কোনো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম শুনেছিস নাম নিশ্চয়ই, বা যেটাকে বলি কি আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, সেখানেতে কোনো ভেক্টরকে আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে সেখানটার কথা বলতে গেলে কিরকম বলছি দেখতো, ইন কার্টেসিয়ান সিস্টেম। ইন শো করছে না? তাহলে তোকে যে আমি করলাম, আহ তখন দেখতে পাবি না? ঠিক আছে তো? যাই হোক, যেটার কথা বলছিলাম, ইন কার্টেসিয়ান সিস্টেম। যেটার কথা বলা হচ্ছে, ইন কার্টেসিয়ান সিস্টেম। কার্টেসিয়ান সিস্টেমটাকে রনি কি নাম বলা হলো আরেকটা বল, বল। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, কার্টেসিয়ান সিস্টেমকেই তোর বলা হয় কি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট।
এবারেতে কথা আসছে কি দেখতো, এই কার্টেসিয়ান আর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নামটা থেকেই তোকে বুঝতে হবে এখানেতে কোনো ভেক্টরকে ওই এক্স ওয়াই আর জেড এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করা হয়। বুঝা গেল কথাটা? কার্টেসিয়ান সিস্টেম ছাড়াও আরো কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেমন আমরা বলবো কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সেগুলো তোকে আপাতত দেখতে হবে না, যদি সময় আসে তখন সেগুলোকে দেখবি। আইটির ক্ষেত্রে সেটা দেখার দরকার পড়বে না, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট হলে সেগুলো দেখার দরকার পড়তো। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি, ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম কোন সময়তে যে ভেক্টর থাকে, সেই ভেক্টর ইজ প্রেজেন্টেড বাই, ভেক্টর ইজ প্রেজেন্টেড বাই, কিরকম ভাবে প্রেজেন্ট করে বল? নিশ্চয়ই তো জানা আছে এখান থেকে। হ্যাঁ, মনে কর কোন একটা এ ভেক্টর আছে, এ ভেক্টরকে কত লিখি আমরা, এ এক্স আই ক্যাপ প্লাস তারপরে তো লিখি কত বল, এ ওয়াই জে ক্যাপ প্লাস আমরা কত লিখি, এ জেড কে ক্যাপ। তাই তো? মনে আছে তো কথা? এই যে ভেক্টরটাকে লিখলাম, এই ভেক্টরের ম্যাগনিটিউড বললে আমরা কত লিখি বল? তাহলে এর ম্যাগনিটিউড বলতে গেলে কত করছি আমরা, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তার পাওয়ারেতে কত রুট, মানে আমরা এখান থেকে ওটাকে হাফ দিয়ে লিখে দিই। আহ এরপরেতে যদি আমাকে এইটাকে, এই ভেক্টরটাকে দিয়েই বলা হতো কি ইউনিট ভেক্টর অফ এ, সেটা কত? ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অফ এ। হ্যাঁ, তাহলে সেটাকে লিখবো কিরকম ভাবে, ইউনিট ভেক্টর অফ এ। এ ভেক্টরের ইউনিট ভেক্টরকে আমাদের কি দিয়ে লেখা হয় বল, সেটাকে বল। হ্যাঁ হ্যাঁ, ইউনিট ভেক্টরকে তো এ ক্যাপ দিয়ে লেখা, তাই না? তা ইউনিট ভেক্টরটাকে পাই কিরকম ভাবে, এ ভেক্টরকে তার মড অফ এও লিখে বা শুধু এ লিখে দিল, সেটাকে তার ম্যাগনিটিউড বসায়। তাহলে সেটাকে তার ভ্যালুসটাকে লিখতে গেলে কিরকম লিখতে হবে বল, এ ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে লিখতে গেলে প্রথমে তো চলে যাবে কত, এ এক্স ডিভাইডেড বাই এ, সেটার ভ্যালু কত থাকবে আই ক্যাপ, প্লাস তোর কত থাকবে এ ওয়াই ডিভাইডেড বাই এ, সেখানটাতে কত যাবে জে ক্যাপ, তারপরে তো কত যাবে এ জেড ডিভাইডেড বাই এ, সেখানটাতে কত যাবে ঠিক আছে, তাই তো? আচ্ছা, এই তারপরে তো এই যে এক্স বাই এ, এক্স বাই এটাকে কি দিয়ে একটা রিপ্রেজেন্ট করে বলতো? হুম, আচ্ছা, যদি ভুলে গিয়ে থাকিস সবসময় মনে রাখবি এখান থেকে যখনই কোথাও এরকম এক্স বাই এ আছে না, এই এ এক্স বাই এ সেটাকে বলা হয় কি কস আলফা। ওকে, মানেটা কি, এখানে আলফা বলতে আমি কাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে কি এই যে ভেক্টর এ ভেক্টর সেটা এক্স অ্যাক্সিস এর সাথে কতখানি অ্যাঙ্গেল করছে, সেটা হচ্ছে আলফা। ওকে, তাহলে তার কস আলফা করলে আমরা কাকে পাই, এক্স বাই এ। ওকে, তাহলে আমি এখান থেকে কি কথা বললাম একটুখানি মনে রাখবি, এখান থেকে আলফাটা কি হলো না, অ্যাঙ্গেল অফ ভেক্টরে, অ্যাঙ্গেল অফ এ ভেক্টর কার সাথে, না উইথ এক্স অ্যাক্সিস। হলো? আচ্ছা, সিমিলারলি আমাদের যদি এখান থেকে এ ওয়াই বাই এ বলি, হ্যাঁ কস বিটা, তাহলে সেখানেতে বিটাটা কি হবে বল, অ্যাঙ্গেল অফ এ উইথ ওয়াই এক্স। তাহলে সিমিলারলি তোদের এখান থেকে যদি থাকে এ জেড বাই জেড, এইখানে এ জেড বাই এ, সেটার কথা নিশ্চয়ই বুঝতে পারছিস, লিখবি কত কস গামা, এখানে গামার কথাটা কি নিশ্চয়ই বুঝতে পারছিস, অ্যাঙ্গেল অফ এ ভেক্টর উইথ। এই যে আমরা কস আলফা কস বিটা কস গামা করলাম না, এই কস আলফা কস বিটা কস গামা এগুলোকে সাধারণত আমাদের বলা হয় কি ডাইরেকশন কোসাইন। ওকে, আমাদের কি বললাম, কস আলফা কস বিটা কস গামা এই তিনটে জিনিসকে বলা হয় কি ডাইরেকশন কোসাইন। তাহলে এই যে তিনটে নাম করলাম, এগুলোকে আমরা বলি কি দিয়ে, ডাইরেকশন কোসাইন।
বুঝে নিয়েছিস? সাধারণত এই যে cos আলফা মানে ax বাই a cos আলফা সেটাকে জানবি যে n ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। n m আর এটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে? n দিয়ে রিপ্রেজেন্ট। ওকে, সবসময়তে জানবি যদি আমি এই তিনটে কোয়ান্টিটিকে যোগ করি মানে l স্কয়ার m স্কয়ার প্লাস n স্কয়ার করি সেখান থেকে 1 হবে। তাহলে আমাদের এখান থেকে তোরা শিখেছিস কিরকম ভাবে? আহ দেখ এরকম কথা, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে সেটাকে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সেটা মানেই তোরা লিখতে পারবি কত? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস কস দেখতে পারবি দেখ cos স্কয়ার গামা। তাহলে দেখ সেটাকেই তোরা লিখতে পারছিস কিরকম ভাবে দেখ, a x এর স্কয়ার প্লাস, আমি একেবারে যোগটা করে বসাচ্ছি কিন্তু, a y স্কয়ার প্লাস a z স্কয়ার, নিচে কত চলে যাবে বল? a স্কয়ার। আবার a স্কয়ার মানেই কত হয়? a স্কয়ার মানেই এই তিনটের যোগফল, কারণ এইখানটা থেকে আমরা দেখেছি তাই, তাই তো? বুঝতে পেরেছিস তো কথাটা? ওকে, তাহলে তো এখান থেকে নিশ্চয়ই এটাকে কাটাকাটি করে দিলে এখান থেকে কত চলে আসে? 1। মানে আমাদের এখান থেকে এটার কনক্লুশন কি বলতো বলতো? সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ডাইরেকশন কোসাইন ইজ ইকুয়াল টু ইউনিট। তাই তো? মনে পড়ে তো কথা? তাহলে এখান থেকে আমাদের কথা কি থাকতো? সাম অফ দ্য ডাইরেকশন কোসাইন। এটা এমসিকিউ হিসাবে তো তোদের ম্যাকআউটের পরীক্ষায় পড়েছিল, ঠিক আছে? সাম অফ দ্য ডাইরেকশন কোসাইন, সাম অফ দ্য বললে ভুল হবে, সাম অফ দ্য স্কোয়ার অফ ডাইরেকশন, সাম অফ দ্য স্কোয়ার অফ ডাইরেকশন কোসাইন ইজ ইকুয়াল টু 1। ওকে, এই লাইনটাকে তাহলে ঠিক করে রাখবে, এটা আমাদের কিন্তু অনেক সময়তেই পরীক্ষায় দরকার পড়েছে। এবারে দেখ আমার পড়ানোর কিছু নেই, তুই আমাকে বলবি, আমি জাস্ট সেটাকে এখানটাতে নোট ডাউন করবো। সেটা হচ্ছে কি, ওই ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্টের ব্যাপারটা, ডট প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট। তোরা নিশ্চয়ই কথা তো তোর এটুকুনি তো মনে আছে, ভেক্টরের প্রোডাক্টকে দুটো প্রোডাক্ট বলে, একটা বলে কি ডট প্রোডাক্ট আর একটা বলে কি ভেক্টর প্রোডাক্ট, মানে ক্রস প্রোডাক্ট। মানে আমি ধর এখানটাতে তোর লিখে দিচ্ছি কাকে, কার কথা? ডট প্রোডাক্ট। আচ্ছা, তুই কি কোনো ফিজিক্স এর বই কিনেছিস এখন, না বই কিনবি না? না বই কিনবি, কি করবি? আমি বলবো সে বই বই কিনে কিছু লাভ নেই। কেননা নোট থেকে করে নিবি, কলেজ থেকে তো প্রচুর বই থাকবে, সেখান থেকে বইয়ের কিছু পাতা জেরক্স করে নিবি, নিয়ে চালিয়ে নিবি। কেননা সেই তো করবি আইটি, তো ফালতু ফালতু ফিজিক্স এর বই বই কিনে অত কিছু করে আর লাভটা কি হবে দিনের শেষে? তার থেকে বাবা যেগুলো পড়লে হবে সেগুলোকেই বেশি করে ভালো করে জোর দিয়ে করা উচিত। আর এতে যেগুলো যেগুলো দরকার হবে সেগুলো তো ওই কি বলে, স্কুলে মানে কলেজে তো তোর বই থাকবে, সেই বই থেকে সেই পাঠগুলোকে জেরক্স করে নিবি, বা তোদের তো লাইব্রেরিও থাকে তাই না? লাইব্রেরি থেকে তো বই অ্যাভেলেবেল থাকে, তো সেখান থেকে কিছু বই উঠিয়ে নিবি, নিলেই মোটামুটি চলে যাবে। এরকম করবি যে ফিজিক্সের বইটা আর তোর কি বলে ইলেকট্রিক্যালের বইটা বা লাইব্রেরি থেকে নিয়ে চালিয়ে দিবি। ম্যাথ তো ভালো করে তোদের শিখতেই হবে, কিছু করার নেই। ম্যাথের বইটা কিনে নিবি। আর তোদের অন্যান্য আর কি সাবজেক্ট আছে? তো তিনটে সাবজেক্ট, শুধু তিনটে সাবজেক্ট না আর থাকে রে? গ্রাফিক্স ফাফিক্স আর কিছু থাকে না? হ্যাঁ, কিছু একটা ভুল হচ্ছে। আমরা যখন পড়েছি ভাই এত কম সাবজেক্ট তো ছিল না। ফিজিক্স, ম্যাথামেটিক্স আর বেসিক ইলেকট্রিক্যাল, আর কোনো সাবজেক্ট নাই তাহলে তোদের? আচ্ছা, তাহলে তাহলে তোদের সুবিধাই আছে, তার কারণ কি সবাই জানে যে ফার্স্ট সেমিস্টারটাতে তোর এমনিতে এটা চাপটা কম, সেই জন্য চাপটা বেশি তার কারণ হচ্ছে 3 মাসে সিলেবাসটা শেষ করতে হয়, সেই জন্যই সিলেবাসটা কম দিয়েছে। আর ল্যাব বলতে এই তিনটে ল্যাব আছে তাই তো? তাহলে চাপটা কম আছে তাই। ওই ওটাই করবি, ইয়া কি বলে,
শুধু ম্যাথস এর বইটা ভালো করে কিনবি, কিনে বেশি করে যত করে পারিস ম্যাথসটাকে ভালো করে প্র্যাকটিস করবি, কেননা ওটাই তোর কাজে লাগবে। কম্পিউটার সায়েন্স আইটি মানে কিন্তু ম্যাথই, সেটা যেন মাথায় থাকে। বাকি সাবজেক্ট পড়বি ঠিক আছে, কিন্তু কম্পিউটার সায়েন্স মানেই ম্যাথ। ম্যাথ ছাড়া কিন্তু একটা পাও এগোবে না, মাথায় রাখবি কথাটা। যাই হোক, আহ, বল এই ডট প্রোডাক্টের গল্পটা কি আছে একটুখানি বল। হ্যাঁ, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্টকে এরকম ভাবে এ ডট বি রেখে তার ভ্যালুটাকে আমরা কত লিখি, এ বি। আচ্ছা এখানে, ঠিক আছে, এখানেতে এই যে রেজাল্টটা আছে তার রেজাল্টটা কি হয়, সে রেজাল্টটা একটা স্কেলার। ওকে, তাই তো। এখানেতে হেয়ার ফাইনাল ভ্যালু ইজ এ স্কেলার। সহজ কথা করতেই পারবি। আচ্ছা এরপরেতে আমাকে থিটা তো নিশ্চয়ই বুঝতে পারছিস, থিটাটা কি বলা হতো, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। একদম সে ছোটবেলায় পড়েছিস, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড। এবারেতে তোরা নিশ্চয়ই এখান থেকে করেছিস যে এ ডট বি ইকুয়াল টু কত হয়, বি ডট এ। এ ডট বি, সেটাকেই আমাদের কাকে লেখা যায়, বি ডট এ। এই যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ রেখে এটাকে আমাদের কি ল বলে বলতো, মানে কোন ধরনের প্রপার্টি বলে বলতো? এটাকে বলা হয় কমুটেটিভ ল। ওকে, মানে যদি কখনো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয় তাকে বলা হয় কি আমাদের কমুটেটিভ ল। কমুটেটিভ গেল এই কথাটা। এরপরে তো নিশ্চয়ই এই কথাটা তোর শেখা আছে, দুটো ভেক্টর যদি একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাকে বলা হয় কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাই তো, মানে আমি কিসের কথা বলছি, ইফ টু ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, টু ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, হ্যাঁ তখন থিটার মান 90 হয়ে যাবে, তখন ডট প্রোডাক্টের ভ্যালুটা কত চলে আসবে, 0। cos 90 মানে 0, মানে a ডট b ইকুয়াল টু কত পেয়ে যাবো, 0। এই যে একটা আর একটার সাথে 90 ডিগ্রি হলে মানে ডট প্রোডাক্টের ভ্যালুটা 0 হয়ে যায়, এই কন্ডিশনটাকে বলা হয় কি অর্থোগোনালিটি কন্ডিশন। ওকে, যেমন এটার নাম আছে কি কমুটেটিভ ল, ঠিক সেরকম ভাবে এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় কি অর্থোগোনালিটি কন্ডিশন অফ টু ভেক্টর। অর্থোগোনালিটি কন্ডিশন অফ টু ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের অর্থোগোনালিটি কন্ডিশন বলতে কি বোঝানো হচ্ছে, একটা আরেকটার সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাদের ডট প্রোডাক্টের ভ্যালুটা হবে কত, 0। সেম লসটাকে তোদের অ্যাপ্লাই করে আমাদের কি কি জিনিস করে দেওয়া থাকতো দেখতো, তোদের বলা থাকতো আই ডট জে, মানে দেখ আই, আই ক্যাপ আর জে ক্যাপ একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এর ভ্যালু আছে কত, 0। সিমিলারলি আমাদের কি লেখা থাকে, আই ডট কে, সেখান থেকে ভ্যালুস থাকে কত, 0। সিমিলারলি তোদের কত থাকে, জি ডট কে, তার ভ্যালুস থাকে কত, 0। সিমিলারলি তোদের এটাও শিখেছিস আই ভেক্টরের সাথে আই ভেক্টরকে মাল্টিপ্লাই করলে আই আই কত আছে, 1। সিমিলারলি তোরা সবাই শিখেছিস কি দেখতো, জে ডট জে, তার ভ্যালুও কত হয়, 1। সিমিলারলি শিখেছিস কত, কে ডট কে, তার ভ্যালুও কত আসে, 1। তাই তো, যদি মনে থাকে তো ভালো, আর না হলে কিন্তু একবার মনে করে নে। এরপরেতে কথা আসছে কি, এই স্কেলার প্রোডাক্ট মানে যেটাকে আমরা ডট প্রোডাক্ট বলছি, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের আরো একটা কথা থাকতো, যেটাকে আমরা এই প্রপার্টিসটাকে দিয়ে রিপ্রেজেন্ট করতাম। মনে করে দেখ পড়েছিস এ ডট বি প্লাস সি, সেটাকে কিরকম ভাবে লেখা যেত, নিশ্চয়ই মনে করতে পারবি, দেখ এ ডট বি প্লাস এ ডট সি, মনে পড়ে তো? আর যদি না মনে পড়ে এখন মনে করে ফেল।
এই যে লসটা বা এই যে রুলসটা, এটাকে বলা হয় কি স্কেলারের ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, এটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউটিভ ল। এই হ্যান্ডরাইটিং বুঝতে পারছিস তো? ডিস্ট্রিবিউটিভ। হলো। এবারেতে তোদেরকে বলতে হবে, মানে রনি তোকে বলতে হবে যে এই স্কেলার প্রোডাক্টটাকে আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি। আমাদের কথা আসছে কি না, অ্যাপ্লিকেশন অফ স্কেলার প্রোডাক্ট। কোথায় কোথায় আমাদের স্কেলার প্রোডাক্টের ব্যবহার ছিল বলতে, একটুখানি বলতো। রনি কোথায় গেলি রে? বল, এই স্কেলার প্রোডাক্টের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ছিল বলতো। খুব সহজ, দেখ ওয়ার্ক ডান বের করতিস, মনে পড়ে না? হ্যাঁ, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের সমাধি কি ছিল বলতো? ওয়ার্ক ডান মানে সেটাকে লিখতাম কত, ডব্লিউ। ডব্লিউ মানে কি ছিল, তোর ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট, তাই তো? তার মানে সেখান থেকে তোর ওয়ার্ক ডান মানে কত করতিস, এফ এস কস থিটা। মনে পড়েছে? তারপরেতে কোথায় এটার অ্যাপ্লিকেশন ছিল দেখতো, পাওয়ার বের করার সময়। পাওয়ার বের করার সময় কত করেছিলিস, পাওয়ার মানে সেটাকে লিখতিস কত, ফোর্স ডট ভেলোসিটি। ওকে, মানে সেটাকে লেখা হতো কত, এফ ভি কস থিটা। এরপরে তো তোরা অ্যাপ্লাই করেছিস, মানে এই দুটো ছিল কি, 11 এর সমাতে ছিল। 12 এর সমাতে তোরা এই জিনিস অ্যাপ্লাই করেছিস, সেখানটাতে পড়েছিস তো দেখতো, ইলেকট্রিক ফ্লাক্স। মনে পড়ে? ইলেকট্রিক ফ্লাক্স কে কোন অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করতিস, সেটা ছিল ফাই। ফাই মানে আমাদের কত ছিল, মনে করে দেখবি, ফাই মানে ছিল হচ্ছে যে ই ডট এ। ওকে, ই মানে কি ছিল, ইলেকট্রিক ফিল্ড। এ মানে কি ছিল কি, ক্রস সেকশনাল এরিয়া। ওকে, এখান থেকে এই ক্রস সেকশনাল এরিয়াটার সাথে পারপেন্ডিকুলারলি ইলেকট্রিক ফিল্ড গুলো পাস করেছে, তাই তো? সেটা ছিল কি আমাদের ওই ইলেকট্রিক ফ্লাক্স। মানে সেটাকে আমাদের লেখা হতো কিরকম ভাবে দেখতো, ই এ কস। বুঝা গেছে? এই জিনিসগুলো কি ছিল, আমাদের ওই স্কেলার প্রোডাক্টের অ্যাপ্লিকেশন ছিল। মনে পড়েছে তো কথা? তাহলে এখানটা থেকে যেরকম স্কেলার প্রোডাক্ট রিলেটেড যে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোকে আমাদের ভেক্টর প্রোডাক্ট রিলেটেড কথাগুলোকেও বলতে হবে। যেগুলোকে বললাম, আমি একবার স্ক্রিনটা ছোট করে দিলাম, পুরোটাকে একবার রিডিং করে দেখে নে। যদি কোনো কিছু বলার থাকে বল, নাহলে আমি পরের পাতাটায় যাই। একবার ঝটপট শব্দ দেখে নে। এবারে তো এখানে যা যা কথাগুলো বললাম, এগুলোকে সবগুলোকে তোর ভেক্টরের সমাতে একটুখানি মনে করতে হবে। এগুলো তোর পুরানো কথা জাস্ট একটু মনে করিয়ে দেয়া, যাতে করে আমাদের যখন পরের দিকে সিলেবাসটা আসবে, সেই সিলেবাসটাতে অসুবিধা না হয়। তাহলে এখানটাতে হেডিং চলে যাচ্ছে কি, ভেক্টর প্রোডাক্ট। বল রনি বল, ভেক্টর প্রোডাক্টের সমাতে এ আর বি ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট করলে কিরকম আসে, এ ক্রস বি ভ্যালু কত হয় বল। না, এমনিতে এটুকুনি রেখে এ বি সাইন। আচ্ছা, এটার কি থাকে, এ ক্রস বি, এটার তো ডাইরেকশন থাকে, তাই তো? কেননা এর রেজাল্ট কি হয়, রেজাল্টটা এর ভেক্টর হয়। এর যে ফাইনাল রেজাল্টটা হয়, রেজাল্ট ইজ ভেক্টর। ভেক্টর মানেই তার ডাইরেকশন থাকবে, সেই ভেক্টরের ডাইরেকশনটা কোথায় থাকবে বল, মানে এ ক্রস বি এর ডাইরেকশন কোন দিকে হয়, এর ডাইরেকশনটা হয় কি, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো থেকেই পারপেন্ডিকুলার। রেজাল্ট ইজ ভেক্টর, এবং যে ফাইনাল ভ্যালুটা পাবো, ইটস ডাইরেকশন ইজ পারপেন্ডিকুলার কার ক্ষেত্রে,
না বোথ টু এ অ্যান্ড বি, এ এবং বি দুটোর থেকেই সেটা পারপেন্ডিকুলার ডিরেকশনে যেতে। আর নিশ্চয়ই তোর এই এটুকুনি কথা তুই যে কথাটা বলছিলিস যে ওই তোর এ দিয়ে রেজাল্টটাকে দেওয়ার কথাটা, মানে আমাদের এ ক্রস বি এর রেজাল্টটাকে কিরকম ভাবে লেখে, মানে আমাদের বলে দেওয়া হচ্ছে ধর কোথাও আছে এ ভেক্টর মানে আছে কত এক্স আই ক্যাপ, তারপরে তো আছে এ ওয়াই জে ক্যাপ, তারপরে তো আছে কি এ জেড কে ক্যাপ, তারপরে তো মনে কর আমাদের আছে কি বি ভেক্টর, বি ভেক্টরটাকে লেখা আছে এরকম ভাবে বিএক্স আই ক্যাপ, তারপরে আছে কি বি ওয়াই জে ক্যাপ, তারপরে তো ধর বলা হলো কি বি জেড কে ক্যাপ। তো তখন আমি যদি এদের ক্রস প্রোডাক্ট করি, এদের ক্রস প্রোডাক্ট করলে সেখান থেকে কিরকম ভাবে ভ্যালুসটাকে দেখতে হয় দেখ, এ ক্রস বি সেটাকে কার ফরম্যাটে লিখতে হতো রে, ডিটারমিনেন্টের ফরম্যাটে। তাহলে সেখানটাতে এখানটাতে কি থাকতো দেখ, আই কে, তারপরে থেকে কি থাকতো এক্স এ ওয়াই এ জেড, আর এখানটাতে কি থাকতো বিএক্স বিওয়াই। এর ভ্যালুটাকে লিখতে পারতিস, একবার আমাকে বল এর ভ্যালুটাকে লিখলে কত আসতো। আমি আমি লিখবো, আমি একটা আস্তে আস্তে করে বলবি, আমি লিখলাম এখানটাতে আই ক্যাপ, তারপরেরটা এ ওয়াই বি জেড, তারপরে মাইনাস, মাইনাসটা লিখতে হয় সেটা ভুলে যাস না, মাইনাস কত থাকতো বি ওয়াই, একই কথা তারপরেতে জে ক্যাপ, তখন হুম গুড। এখানটা থেকে এই পুরোটা করার পরেতে তোদের চুপ চুপ, আর শোন না ওটা পুরোটা করার পরেতে কি করতে হতো পাশেই আই আর জে এর নিচেতে যে কথাটা আছে সেটা এখানটাতে লিখে নিতে হতো, মানে এখানটাতে আরো একবার মনে মনে করে নিতে হতো কত এক্স এ ওয়াই, আর এখানটাতে কত করতে হতো বি এক্স বি ওয়াই। তাহলে আই এরটা করার সময় কি করেছিলাম, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, ঠিক সেরকম ভাবে এটা করার সময় কি করতাম, যে দেয়াটা করার সময় এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, মানে এটার ক্ষেত্রে আমাদের কি লিখতে হতো এ জেড এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, কথা ঠিক করে দেখ, দেখ কি বলা হলো এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, ওকে। সেই জন্য এখানটাতে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে। তারপরে তোকে কি লিখতে হতো, আচ্ছা তো যাই হোক, তারপরেরটাতে ধর এখানটাতে দিলাম কত কে, কে এর সমাতে কি করতে হবে নিশ্চয়ই তোর মনে আছে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, মানে এখানটাতে এ এক্স বি ওয়াই, কথা ভুল করে ফেলবি না, মাইনাস বি এক্স এ ওয়াই, দেখতে পেয়েছিস কি ভুল করছিস, বুঝতে পেরেছিস তো, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, দেখতে পেয়েছিস তো। আর যাই হোক এনি হাউ যেমন দিয়ে করিস অ্যান্সার তো একই আসবে। এই কথা তো তোরা তোরা করে ফেলতে পারবি। আচ্ছা এরপরের কথা বল, আমাদের যেরকম ওই এটাতে করলাম না, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, মানে কমুটেটিভ ল ছিল, কিন্তু ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কমুটেটিভ হবে না। হ্যাঁ এখানটার ক্ষেত্রে কমুটেটিভ লটা হয় না, তার বদলে তো আমাদের এখান থেকে কি করতে হয় না, যদি কোথাও থাকে এ ক্রস বি, সেটা ইকুয়াল টু আমাদের লিখতে হয় কত মাইনাস অফ বি ক্রস। কিন্তু ডিস্ট্রিবিউটিভ লটা এখানটাতেও চলে, হ্যাঁ এটা মাথায় থাকে যেন। ধর কোথাও আছে এ ভেক্টর ক্রস বি প্লাস সি, আগেরটাতেও এরকম কথা করেছিলাম, হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ সময় মনে পড়ে করে দেখ কি করেছিলাম, এই যে দেখ এ ডট বি প্লাস সি কত করেছিলাম এ বি প্লাস এ সি, মানে এ ডট বি প্লাস এ ডট সি। এখানটাতেও কিন্তু ঠিক এরকম ভাবে লেখা যাবে এ ক্রস বি প্লাস তোর এ ক্রস সি। তাহলে আমাদের এখান থেকে ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটিভ লটা মেনটেন হয়, ওকে। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস গুড ইন কেস অফ ভেক্টর প্রোডাক্ট, এটাকেও মাথায় তো রেখে দিতে হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস গুড
ইন ভেক্টর প্রোডাক্ট। মোটামুটি ভাবে এগুলো তো একটু জানা আছে। আচ্ছা, আর একটা কথা আমাকে একটুখানি জাস্ট মনে করে বল। আই ক্রস জে ইকুয়াল টু কত রেখে রনে? হুম, এই দেখ, সেটার সময় তুই যেন ভুল করে ফেলিস না। আমি একবার লিখে নিই, তারপরে এই শোন আমি বলছি দেখ। ক্রস প্রোডাক্টের সময়তে কি করে দেখ, ডট প্রোডাক্টের সময় এটা জিরো আছে, ক্রস প্রোডাক্টের সময় থেকে আই ক্রস জে বলতে বলে কি করতে হয়, এরকম ভাবে আই জে কে একবার লিখতে হয়, আবার পাশে লিখতে হয় কত দেখতো, আই জে কে। হলো? তো তোকে বললো আই ক্রস জে, তাহলে দেখ আই ক্রস জে তার পরের জায়গাটাতে কি আছে, কে। তাহলে এখানটাতে অ্যান্সারটা চলে আসবে কত, কে। হ্যাঁ, তারপরে তো ধর আছে কত, জে ক্রস কে। জে ক্রস কে মানে দেখ এই দিক দিয়ে লিনিয়ারলি যাচ্ছিস, পরেরটায় কত পাচ্ছিস, আই। তাহলে জে ক্রস কে মানে তুই লিখে দিবি কত, অ্যান্সারটা আই। হ্যাঁ, এবারেতে ধর তোর কোথাও বলা আছে এরকম ভাবে জে ক্রস আই। তুই দেখ এখান থেকে জে ক্রস আই করতে গেলে কি আছে, দুটো পাশাপাশি যেতে গেলে তোকে কোন দিকে আসতে হচ্ছে, ব্যাকে আসতে হচ্ছে। দেখ এই জে ক্রস আই, তাহলে ব্যাকে এলে তার পরেরটা হবে তার রেজাল্ট, কিন্তু উল্টো দিকে আসার জন্য সেখানটাতে মাইনাস বসে যাবে। সিমিলারলি তোদের যদি এরকম লেখা থাকে কে ডট জে, মানে কে ক্রস জে, দেখ কে কোথায় আছে এখানেতে, দেখ এখান থেকে কে এর সাথে, হ্যাঁ মানে দেখ এই দিকটাতে এলেও হবে, কে ক্রস জে করলে এখানটাতে এসে এখানটাতে এলে কোথায় পাচ্ছিস, আই অব্দি পৌঁছাচ্ছিস, উল্টো ডিরেকশনে এসছিস, মানে ভ্যালুটাকে দিবি কত, মাইনাস। তাই তো? এরপরেতে দেখ, এখনো অব্দি আমরা যেটা করছিলাম সেটা ছিল কি আমাদের দুটো ভেক্টর নিয়ে কাজ করছি, তাই তো? এবারেতে যদি আমাদের তিনটে ভেক্টর নিয়ে কাজ করে, তখন আমাদের যে প্রোডাক্টটা আসে তাকে বলা হয় ট্রিপল প্রোডাক্ট। ওকে, ট্রিপল প্রোডাক্টের সময়তে গল্পটা কি আছে একটু আগে হেডিং নিয়ে এখানটাতে কাজ কথা আসছে, ট্রিপল প্রোডাক্ট। তো ট্রিপল প্রোডাক্টের গল্পটা কখন আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, তোদের কাছে তিনটে ভেক্টর থাকতে হবে। তাহলে আমাদের এখান থেকে কথা বলা আসছে, অ্যাজিউম উই হ্যাভ থ্রি ভেক্টর। যে তিনটে ভেক্টরের কথা বলা হচ্ছে সেই তিনটে ভেক্টরের আমি নাম নিয়ে নিচ্ছি কত, এ বি আর সি। এবারেতে মনে কর আমি এরকম কথা বললাম যে বি ক্রস সি করলাম। আচ্ছা, বি ক্রস সি করলে তুই বুঝতে পারবি বি ক্রস সি এর যে মাল্টিপ্লিকেশনটা সেটা কি আসবে, একটা ভেক্টর আসবে, তাই তো? কারণ এটা তো ক্রস প্রোডাক্ট করা হয়েছে। তাহলে বি ক্রস সি সেটাকে নিশ্চয়ই আমরা বলতে পারবো কি এটা একটা ভেক্টর। আবার আমরা জানি কি এ, এও একটা হচ্ছে ভেক্টর, তাই তো? এবারেতে তাহলে দেখ, এ একটা ভেক্টর, বি ক্রস সি একটা ভেক্টর। আমি ধর এরকম কাজ করলাম, এ ভেক্টরের সাথে বি ক্রস সি তো একটা ভেক্টর, এ ভেক্টরের সাথে বি ক্রস সি ভেক্টরের আমি ডট প্রোডাক্ট করলাম। তাহলে এ ভেক্টরের সাথে এ একটা ভেক্টর, বি ক্রস সি আরো একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে তো সেখান থেকে রেজাল্টটা কত চলে আসবে, রেজাল্টটা চলে আসবে তোর স্কেলার, তাই না? ঠিক সেরকম ভাবে এ একটা ভেক্টর আর বি ক্রস সি একটা ভেক্টর, তাদের তুই করলে কি ক্রস প্রোডাক্ট করলে, তাহলে ক্রস প্রোডাক্ট করলে তার রেজাল্টটা কি চলে আসবে, তার রেজাল্টটা চলে আসবে হচ্ছে ভেক্টর। তাহলে এখানেতে তিনটে ভেক্টরের ডট প্রোডাক্ট করার ফলেতে আর রেজাল্টটা পাচ্ছিস কি স্কেলার, তাই এটাকে বলা হয় কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটাকে বলা হয় কি দেখতো, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর এটার ক্ষেত্রে তিন থেকে গুণ করে ভেক্টর পেয়েছিস, তাই এটাকে বলা হয় থাকে ভেক্টর ট্রিপল। শুনতে পেয়েছিস?
এবারেতে এইটা যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আছে না, স্কেলার ট্রিপল প্রোডাক্টকে অনেক সময়তে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এই যে কথাটা আসছে, স্কেলার ট্রিপল প্রোডাক্টকে লিখবে কিরকম ভাবে, একটা থার্ড ব্র্যাকেট দিলে, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে লিখতে হয় কত, এ বি সি। ওকে, প্রত্যেকটার মাথাতেই কি থাকবে, একটা করে এরকম ভেক্টর সাইন। হলো, তাহলে তোদের এখান থেকে কথা দেখবি কি, স্কেলার ট্রিপল প্রোডাক্টের সময়তে এ বি সি লিখে এরকম ভাবে লিখে দিতে। আর সবসময়তে জানবি এই এ বি সি, এটা লেখা মানে তোর এটুকুনি কথা তোদের মাথায় রেখে দিতে হবে, এই এ বি সি সেটা মানে তো এটাকে লিখতে পারবি কত, দেখতো এ ডট বি ক্রস সি। ওকে, এই জিনিসটাকে তুই আবার কি বলতে পারবি, দেখতো এটাকে বলতে পারবি বি ডট সি ক্রস এ। আচ্ছা, মানে এ বি সি, বি সি এ আর সি বি এ। ওকে, মানে তারপরেরটার ক্ষেত্রে কত চলে আসছে, সি ডট এ ক্রস বি। ওকে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা আরেকটার সাথে equal। ওকে, এটা হয়ে গেল কার গল্প, না স্কেলার ট্রিপল প্রোডাক্টের গল্প। বোঝা গেল কথাটা? এরপরেতে আরো একটা কথা জেনে রাখবি, যে তোর এখান থেকে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের জিনিসটাকে আমি একটুখানি ঘিরে রাখি, কেননা এটা নিয়ে ডিসকাশন একটু পরে করছি, তো একটা আরেকটার সাথে না গুলিয়ে যায় আবার। যাই হোক, এবারে দেখ, এই যে তোরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট করলি না, স্কেলার ট্রিপল প্রোডাক্ট করার সময় তো তোদের ভ্যালুসটাকে বললি কত, দেখতো এ ডট বি ক্রস সি। এটার ভ্যালুটাকে বের করতে গেলে কিরকম ভাবে বের করতে হবে জানিস? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানটাতে কত থাকছে, এ ওয়ান, এ টু, হ্যাঁ তারপরেতে বল বি ওয়ান, বি টু, বি থ্রি, আর কি থাকবে, সি ওয়ান, সি টু। আর যদি তাহলে তোদের এখান থেকে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের কথা বলা হয়, সেটাকে কি বলবি? আমি পরের পাতাটা, এখানটাতেই হয়ে যাবে। তাহলে এখানটাতে ধর বলছি এরকম কথা, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল, সেটার সময় তো তোদের অন্তত এই লাইনটুকুকে মাথায় রেখে দিতে হবে। এটা পড়েছিলিস ক্লাস ইলেভেনের সময়? ম্যাথে করেছিলিস তাই তো? আচ্ছা, ধর এখান থেকে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ছিল, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের সময় তোকে তো কিরকম ভাবে লেখা হবে, তো দেখবি একটু আগে, এ ক্রস বি ক্রস সি, তার ভ্যালুটা এখান থেকে লিখতে গেলে কিরকম করতে হয়, এখান থেকে কি লিখতে হয় রে, বি এসি, বি ডট এসি, তার সাথে কত লিখতে হয়, মাইনাস সি ডট, সি ডট এবি। একই একই তো হলো, একই হবে। এরপরেতে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড। তাহলে আমাদের এখান থেকে হেডিং দিয়ে দেবো কি, স্কেলার ফিল্ড অ্যান্ড ভেক্টর। রনি, প্রথমে বলতো ফিল্ড বলতে কি বুঝিস? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এরকম তো অনেক কিছু করেছিস, ফিল্ড বলতে কি? হুম, যে এরিয়াটা হয় কি, যে এরিয়াটার মধ্যে কোনো একটা ফাংশন প্রত্যেকটা পয়েন্টে ডিফাইন্ড আছে।
তাহলে সেখান থেকে তুই করছিস কিরকম ভাবে বলতো? প্রথম কথা করছিস কি ফিল্ড। ফিল্ড মানে বলছিস কি ইন এ, মানে ফিল্ড মানে বলছিস কি ফিল্ড ইজ এ রিজিয়ন। ফিল্ড ইজ এ রিজিয়ন। এই রিজিয়নটা কোথায় না কোন একটা ফাঁকা জায়গায়, তাই বলা হচ্ছে ফিল্ড ইজ এ রিজিয়ন ইন স্পেস in which a function is defined, in which a function is defined at every point. তাহলে ফিল্ড বলতে হচ্ছে একটা রিজিয়ন যেখানেতে কোনো একটা ফাংশন প্রত্যেকটা পয়েন্টে ডিফাইন্ড আছে, ইজ ডিফাইন্ড অ্যাট এভরি পয়েন্ট। হলো? এবারেতে এই যে ফিল্ডের কথা বললাম না, সেটা থেকে নিশ্চয়ই কথা দেখেই বুঝতে পারছি, শুরুতেই আমার উল্লেখ করা হয়ে গেছে ফিল্ড দু টাইপের হয়, টু টাইপস অফ ফিল্ড। কি কি ফিল্ড নিশ্চয়ই এখান থেকে নামগুলো দেখে বুঝতে পারছিস, একটা হচ্ছে কি স্কেলার ফিল্ড আর একটা হচ্ছে কি ভেক্টর ফিল্ড। তো এই স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ডের মধ্যে ছোট ছোট কয়েকটা কথা তোকে দেখতে হবে। প্রথমেতেই তোর কথা দেখছিস কি দেখতো স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ড মানে তুই বুঝতে পারছিস কি এটা হচ্ছে এমন একটা রিজিয়ন যেখানে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি সবসময় কন্টিনিউয়াস থাকবে এবং সেটা প্রত্যেকটা পয়েন্টে আমাদের ডিফাইন থাকবে। ওকে, মানে আমাদের কি কথা বললাম, এটা হচ্ছে এমন একটা রিজিয়ন, a region in which a scalar quantity, in which a scalar quantity is continuous. কন্টিনিউয়াস কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস, ম্যাথসে পড়ার সময় তোরা শিখেছিস, যেটা হচ্ছে কি তোর প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু তার ভ্যালুটা ডিফাইন থাকে, ইজ কন্টিনিউয়াস and is defined by a single value, is defined by a single value। মানে এই কথাটার মানে বুঝতে পারছিস, দেখ প্রত্যেকটা জায়গাতেই তার ভ্যালু থাকবে এবং শুধুমাত্র যদি একটা পয়েন্টের কথা বলি, মানে আমি ধর বললাম x ইকুয়াল টু 3, তো x ইকুয়াল টু 3 তে একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, সেখানে ভ্যালুটা কিন্তু তার পরিবর্তন হলে হবে না। x ইকুয়াল টু 3 তে তার দুটো ভ্যালু থাকলে কিন্তু হবে না, সেটা তো ম্যাথসের লিমিট কন্টিনিউইটির সময় পড়েছিলিস, সেই একই কথা। তাহলে এখানে তো বলা হচ্ছে রিজিয়ন ইন হুইচ স্কেলার কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটার কথা বলছি সেটাকে অবশ্যই স্কেলার কোয়ান্টিটি হতে হবে এবং এটাকে থাকতে হবে কি ডিফাইন্ড বাই এ সিঙ্গেল ভ্যালু। সেই ডিফাইন্ড বাই এ সিঙ্গেল ভ্যালু বলতে বোঝানো হচ্ছে কি না একটা পয়েন্টে একটাই ভ্যালু থাকবে, ইজ ডিফাইন্ড বাই এ সিঙ্গেল ভ্যালু এট এভরি পয়েন্ট। নিশ্চয়ই তাহলে কথাটা বুঝতে পেরেছিস। স্কেলার ফিল্ডকে সবসময় জানবি যে যে অক্ষরটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় কি দিয়ে না এই সাই ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্কেলার ফিল্ডকে লেখা হয় সাই, যেহেতু তার তিনটে কোঅর্ডিনেট আছে তাই ব্র্যাকেটে লেখা হয় কত সাই, ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই জেড। ওকে, এবারেতে যদি আমাদের কি তাহলে বললাম যে স্কেলার ফিল্ড হলো আমাদের এরকম ভাবে ডিফাইন। এবার দেখ যদি স্কেলার ফিল্ডটা সময়ের সাথে সাথে তার ভ্যালু গুলোর পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো কি ভ্যারিয়েবল স্কেলার ফিল্ড। আর যদি কখনো স্কেলার ফিল্ডটা সময়ের সাথে পরিবর্তন না হয় তাকে আমরা বলবো কি স্টেডি স্কেলার ফিল্ড। ওকে, তাহলে আমাদের কথা বলছে কি এই লাইনটাকে এরকম ভাবে লিখে রাখলে মনে রাখবি, ইফ স্কেলার ফিল্ড মানে ওই যে ভ্যালু গুলোর কথা আমরা বলেছি, প্রত্যেকটা পয়েন্টে যে ভ্যালু গুলোর কথা বলেছি, স্কেলার ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তাহলে যদি স্কেলার ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয় তাকে আমরা বলবো কি স্টেশনারি অর স্টেডি। যেমন এই স্কেলার ফিল্ডের উদাহরণ বলতে গেলে তুই কি করতে পারবি দেখতো, তুই মনে করেছিস নিশ্চয়ই পড়েছিস দেখ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ওকে, আমি ধর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের কথাটাই উল্লেখ করি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কি জিনিস ছিল নিশ্চয়ই মনে আছে, রনি একবার বলার চেষ্টা কর দেখি।
আর স্কোয়ার হলে সেটা হয়ে যেত কত, ফিল্ড। আর পোটেনশিয়াল, পোটেনশিয়াল হলে আমাদের কি আসতো, বাই আর, তাই তো? তাহলে আমাদের দেখছিস কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সেটা আমাদের কি হয়, পোটেনশিয়াল, পোটেনশিয়াল সবসময় কি শিখেছিস, পোটেনশিয়াল মানেই শিখেছিস কি, সেটা হচ্ছে তোর স্কেলার কোয়ান্টিটি, তাই তো? মনে পড়ে তো পোটেনশিয়াল মানে কি ছিল, সেটা ছিল আমাদের স্কেলার কোয়ান্টিটি। কেন পোটেনশিয়ালকে স্কেলার কোয়ান্টিটি বলতাম, বল দেখি একবার। না 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 না, ওই জন্য পোটেনশিয়ালের ডেফিনেশন থেকে সেটাকে স্কেলার বলা হতো। পোটেনশিয়াল মানে কি ছিল, ইনফাইনাইট থেকে কোনো একটা মাসকে যদি কোনো একটা জায়গার মধ্যে হ্যাঁ, সেখানেতে যে পরিমাণ ওয়ার্ক ডান করা হয় তাকে বলা হতো কি আমাদের পোটেনশিয়াল। এবারে ওয়ার্ক ডান সে কি একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে সেই জন্য তোর পোটেনশিয়ালে তোদের কি চলে আসতো, একটা স্কেলার কোয়ান্টিটি চলে আসতো। শোনা গেল কথাটা? তাহলে বেসিক্যালি পোটেনশিয়াল বলতে গেলে কি বলিস, বেসিক্যালি পোটেনশিয়াল বলতে গেলে বলিস কি, ইট ইজ দা ওয়ার্ক ডান, তাই তো? পোটেনশিয়াল বলতে গেলে কথা আসছে কি, ইট ইজ দা ওয়ার্ক ডান। আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের কথা বলছি, তাহলে এখান থেকে কি লিখবো, ইট ইজ দা ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট মাস, কোথা থেকে, ফ্রম ইনফিনিটি, ফ্রম ইনফিনিটি টু এ পার্টিকুলার পয়েন্ট। হলো? তাহলে ইনফিনিটি থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা পয়েন্ট মাসকে নিয়ে আসতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডান করা হয় তাকে বলা হয় কি, পোটেনশিয়াল, বা এখানে এলো কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে যেহেতু আমরা সবাই শিখেছি কি ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক তাকে আমরা বললাম কি স্কেলার। ঠিক একই রকম ভাবে ওয়ার্ক কে কেন স্কেলার কোয়ান্টিটি বলছিস, দেখ নিশ্চয়ই মনে আছে, সেটা আসছে কি, দেখ তো এফ ডট ডিআর দিয়ে লিখতাম, সেই এফ ডট ডিআর সেটাই কি থাকতো, পোটেনশিয়াল রূপে স্টোর থাকতো, সেই জন্য সেটার সামনে তো আমাদের লেখা থাকতো কত, ডিই। তাই তোদের সেখান থেকে বলা থাকতো কি, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আছে সেটা হচ্ছে কি তোর একটা স্কেলার কোয়ান্টিটি। যদি এবারে নিশ্চয়ই কথা বুঝতে পারছিস, যদি এই পোটেনশিয়ালটা টাইমের সাথে চেঞ্জ না হতো থাকে, তাহলে বলতিস কি টাইম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড, মানে সেটাকে বলতিস কি স্টেশনারি ফিল্ড। আর যদি সেটা সময়ের সাথে পরিবর্তন হতো তাহলে সেটা হয়ে যেত কি ভ্যারিয়েবল স্টেশনারি, ভ্যারিয়েবল পোটেনশিয়াল। দেখবি যে অনেক সময়তে তোর কোথাও কোথাও এরকম ভাবে লেখা আছে সাই এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, মানে তোকে বুঝে নিতে হবে কি এটা হচ্ছে একটা তোর স্কেলার ফিল্ড। সেটাকে তোর অনেক সময়তে এরকম ভাবে লেখা থাকতে পারে, দেখতো এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার, হতেই পারে এটা হচ্ছে কি একটা তোর স্কেলার ফিল্ডের উদাহরণ। হলো? তাহলে স্কেলার ফিল্ডটাকে যদি তুই শিখে ফেলতে পারিস তাহলে নিশ্চয়ই এবারে তো আমাকে ভেক্টর ফিল্ডের কথাটা বলতে পারবি। কি বলবি বল ভেক্টর ফিল্ডের সমাতে? এখানটাতে কি কথা বলা ছিল, এ রিজিয়ন ইন হুইচ এ স্কেলার কোয়ান্টিটি ইজ কন্টিনিউয়াস। তাহলে এটার সমাতে কি কথা থাকবে, এ ভেক্টর কোয়ান্টিটি ইজ কন্টিনিউয়াস এন্ড ইজ ডিফাইন্ড বাই এ সিঙ্গেল ভ্যালু এট এভরি পয়েন্ট। তাহলে যদি স্কেলার কোয়ান্টিটিটা সবসময় কন্টিনিউয়াস থাকতো তাকে বলছিস কি স্কেলার ফিল্ড, যদি তাহলে ভেক্টর কোয়ান্টিটি সবসময় কন্টিনিউয়াস থাকে তাকে বলবি কি ভেক্টর ফিল্ড। তাহলে পরের কথায় চল। এটাকে ডিফাইন কর, বল তুই বল আমি লিখবো। না, ওই যেরকম ভাবে লিখেছিলাম একদম ল্যাঙ্গুয়েজটা সেম রাখবি, পরীক্ষায় লিখতে সুবিধা হবে। এ রিজিয়ন ইন হুইচ এ স্কেলার কোয়ান্টিটি ছিল, তাহলে এখানটাকে কি লিখবো বল, এ রিজিয়ন ইন হুইচ আ ভেক্টর কোয়ান্টিটি is continuous as and is defined by a single value, is continuous and is defined by a
সিঙ্গেল ভ্যালু at every point, সেটাকে তুই বলে দিলি কি ভেক্টর। যখনই তোর ভেক্টর ফিল্ডকে রিপ্রেজেন্টেশনের কথা আসবে একদম এর সাথে সিমিলার দিয়ে করবি। দেখ এখানটাতে ছিল কত সাই দিয়ে লেখা হতো কত এক্স ওয়াই জেড, এখানেতে তোর ভেক্টর ফিল্ডকে রিপ্রেজেন্ট করার সময় মাথায় রাখবি কিরকম ভাবে লেখা হয় না, যেহেতু কোনো একটা ফিল্ড সেটা একটা ভেক্টর, তাহলে তার কোয়ান্টিটিটার মাথায় থাকবে কিরকম একটা ভেক্টর, পাশে লেখা থাকবে এরকম ভাবে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে কোনো একটা কোয়ান্টিটি তার মাথায় ভেক্টর সাইন ছাড়া যদি লিখে রিপ্রেজেন্ট করি সেটাকে বলবো কি স্কেলার ফিল্ডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর যদি কোথাও থাকে কি এরকম ভাবে কোনো একটা কোয়ান্টিটি যার মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা আছে সেটাকে বলবি কি তোর ভেক্টর ফিল্ড। ওকে, এবারেতে এখান থেকে কথা আসছে যদি ভেক্টর কোয়ান্টিটিটা টাইমের সাথে ভ্যারি করে। আচ্ছা আরো একটা কথা দেখ, এইখানেতে টাইমের কথা নেই, মানে টাইমের কথা কোথাও উল্লেখ করা নেই, মানে এটার সময় তো তোরা মাথায় রাখবি এটা আসছে কি টাইম ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ফিল্ড, টাইম ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। আর দেখ যদি কোথাও টাইমের কথাটা ইনক্লুড করা থাকে, মানে আমি এরকম বলছি দেখ এ সেখানটাতে কার সাথে ভ্যারি করছে, ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে মানে সেগুলোর উপর তার ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স ওয়াই জেড, আবার কি দিলাম একটা কমা দিয়ে টে দিয়ে দিলাম, মানে এটাকে আমাদের বুঝতে হবে কি এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে যদি আমাদের ভ্যারিয়েবলটা এরকম থাকে সেটাকে বলবো কি আমরা টাইম ডিপেন্ডেন্ট ভেক্টর। হলো, আর টাইম ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ফিল্ডের তাহলে নাম কি আসবে, এটা তো টাইমের সাথে ভ্যারি করছে না, তাহলে সেটাকে আমরা বলবো কি স্টেশনারি। তাহলে এই জন্য এই যে কথাটা ছিল না, এই কথাটাটি আরো একটা তোর নাম এসে যাবে কি স্টেশনারি ভেক্টর ফিল্ড, রাইট। তাহলে এটারই তোর আরো একটা নাম এসে যাবে কি দেখতো স্টেশনারি ভেক্টর ফিল্ড। বুঝে নিয়েছিস গল্পটা? আহ এরপরেতে কথা আসছে কি দেখতে এর এক্সাম্পল কি কি করেছিলিস। হ্যাঁ, তাহলে এর এক্সাম্পল হিসাবে তো পড়েছিলিস কি নিশ্চয়ই, দেখ তোর মনে থাকবে, সেটা ছিল কি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, তাই তো। তাহলে এক্সাম্পল ছিল কি ইলেকট্রিক ফিল্ড অর ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডকে কি দিয়ে লেখা হতো বি ফিল্ড বলে লেখা হতো। সেরকম ভাবে আরো একটা কথা মনে রাখবি, যদি কোনো কোয়ান্টিটি একটা পার্টিকেলের ভেলোসিটি থাকছে, মানে ভেলোসিটি অফ এ মুভিং পার্টিকেল, সেটাও একটা কিন্তু ভেক্টর ফিল্ড, ভেলোসিটি অফ এ মুভিং পার্টিকেল in a medium is vector field। চাপ নেওয়ার কিছু নেই, এটাকে এরকম ভাবে তোকে দেখে নিতে হবে। মোটামুটি এই জিনিসগুলোকে তুই আজকে দেখিস, আর আজকে প্রথম দিনে এর থেকে বেশি থেকে চাপ নিতে হবে না। পরের দিনেতে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্সটাকে আমরা করব, তারপরে তোর ওই লাইন ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন আর তোর কি বলে ভলিউম ইন্টিগ্রেশন করব, তারপরেতে ফ্রিকশন রিলেটেড কথাবার্তাগুলোকে নিয়ে আমরা ডিসকাস। বোঝা গেল না? আচ্ছা আমি এটা ভিডিওটা মঙ্গলবার আপলোড করব, এই যে থিওরিটা লেখাটাকে আমি আজকেই আপলোড করে দেবো, বুঝতে পেরেছিস? আর এই আমি যেগুলোকে দিয়ে তো সেভ করি সেটা থাকে এরকম ভাবে সেভ থাকে দেখবি, যে দেখবি এটা ইউনিট ওয়ান। ওকে, ইউনিট ওয়ান এর পরে তো দেখবি যে আমার সেভটা এরকম ভাবে থাকবে, যেটা প্রথমটা সেটাতে এরকম থাকে দেখবি যে পার্ট ওয়ান, আর তারপরেতে যেদিন হয় তার ডেটটা থাকে। এরকম ভাবেই সেটাকে খুঁজে নিবি যখন তোরা করবি। ওই কোথায় আপলোড করা থাকে সেটা বুঝতে পেরেছিস তো? ওই দাঁড়া আমি একবার দেখিয়ে দিই আচ্ছা, আর তুই তো অন্য ক্লাসগুলো তো দেখছিস, তুই তো বুঝতে পারবি কোথায় আপলোড করা থাকে। ঠিক আছে, চল হ্যাঁ আজকের মতো